হিজবুল্লাহর কৌশলে পাগল প্রায় ইসরায়েল, ড্রোনে করে আসছে শয়নকক্ষের খবর। লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সরবরাহকৃত একটি ব্যতিক্রমী ভিডিও ক্লিপ আল জাজিরা টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে, যেখানে দেখানো হয়েছে হিজবুল্লাহ কিভাবে ইসরায়েলি সেনাদের সব ধরনের গতিবিধির উপর নজরদারি বজায় রেখেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, ইসরায়েলি সেনাদের নিজস্ব কক্ষেও হিজবুল্লাহর নজরদারি রয়েছে। 7ই অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে দখলদাররা। এর পরের দিন 8ই অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকায় সব গুপ্তচর ভিত্তিক কেন্দ্র এবং পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জ্যামিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। সেদিন তারা ইসরায়েলের মিরুন গোয়েন্দা ঘাঁটিতে অন্তত 7 বার আঘাত হানে। এছাড়া তাবরিয়া ও বালাদা রামিশ এলাকার আকাশে 2টি ইসরায়েলি গুপ্তচর বেলুন অকেজো করে দেয়। এর ফলে লেবানন সীমান্তের কোনো তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল। লেবাননের আকাশ সীমাতেও তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। এই কৌশলে সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ। খুব সহজেই ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান এবং আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয়। আগাম পদক্ষেপের কারণে ইসরায়েলের উত্তর ফ্রন্টে হিজবুল্লাহর বিমান এবং ড্রোন প্রবেশ করার পরও তাদের সতর্কতামূলক ব্যবস্থাগুলো সক্রিয় হয়নি এবং কোনো সাইরেন বেজে ওঠেনি, কারণ হিজবুল্লাহ এর আগেই সব ব্যবস্থাকে অকেজো করে দিয়েছিল। ইসরায়েলের গুপ্তচর বৃত্তির কেন্দ্রগুলোকে অকেজো করে দেওয়ার কারণে এখনও হিজবুল্লাহর ড্রোনগুলো খুব সহজেই পর্যবেক্ষণ কাজ চালিয়ে যেতে পারছে। দখলদার ইসরায়েলের আরব আল আরামশা অঞ্চলে সফল অভিযানের মতো বহু অভিযান সম্ভব হয়েছে হিজবুল্লাহর প্রথম দিনের অভিযানের কল্যাণে। হিজবুল্লাহ গোয়েন্দা বিমানের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের পরই আরব আল আরামশা অঞ্চলে সফল হামলা চালায়। এর ফলে ইসরায়েলের 18 জন সেনা হতাহত হয়। হিজবুল্লাহ ক্রমে হামলা বিস্তৃত করছে। দখলদার ইসরায়েলের 2টি গুপ্তচর বেলুন অকেজো করার কৌশলটি বিশ্বের অনেক সামরিক বিশেষজ্ঞের নজর কেড়েছে। লেবাননের সামরিক আদালতের সাবেক প্রধান বিচারপতি ব্রিগেডিয়ার জেনারেল মুনির শেয়াদে ইসরায়েলি বেলুন অকেজো করার সম্পর্কে ইরানের মেহের বার্তা সংস্থাকে বলেছেন, লেবাননের দিকে বাতাস বইতে শুরু করলে হিজবুল্লাহ প্রথমেই কৌশলে বেলুনের নিয়ন্ত্রণ কক্ষে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়। বেলুন অকেজো করার আগেই এর নিয়ন্ত্রণ কক্ষ ধ্বংস করাটা জরুরি ছিল, কারণ এটা করা না হলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেলুনের সব তথ্য মুছে ফেলা হতো। নিয়ন্ত্রণ কক্ষ ধ্বংস হয়ে যাওয়ায় বেলুনে যে সব তথ্য ছিল সেগুলো অক্ষতই রয়ে যায়। এরপর আলমাস ক্ষেপণাস্ত্র দিয়ে বেলুন এবং বেলুনের তারগুলোতে আঘাত হানা হয়, যাতে শেষ পর্যন্ত বেলুনগুলো লেবাননের ভূখণ্ডে এসে পড়ে এবং বেলুনে সংরক্ষিত সব তথ্য সংগ্রহ করা যায়। অবশ্য দ্বিতীয় বেলুনটি লেবাননের সীমান্ত থেকে 32 কিলোমিটার দূরে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় পড়ে যায়। হিজবুল্লাহ সেই বেলুন থেকেও তথ্য সংগ্রহ করে এনেছে। হিজবুল্লাহর গোয়েন্দা ড্রোনগুলো সেখানে গিয়ে প্রয়োজনীয় ছবি, ভিডিও এবং তথ্য সংগ্রহ করে লেবাননে ফিরে আসতে সক্ষম হয়েছে। আল জাজিরা টিভি চ্যানেলে হিজবুল্লাহ যে ভিডিও ক্লিপ সম্প্রচার করেছে তাতে দেখা যাচ্ছে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের বেহিত হিলাল এলাকায় ইসরায়েলি সেনাদের সব ধরনের তৎপরতা নজরদারিতে রেখেছে। সেনাদের বেডরুমে খোঁজ খবরও হিজবুল্লাহর কাছে রয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের বেডরুমে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এর প্রমাণ দিয়েছে। হিজবুল্লাহ সোশ্যাল মিডিয়ায় অনেক আহত ইসরায়েলি সেনার ছবিও প্রকাশ করেছে। তাদের ড্রোনগুলো নিয়মিত এই সব তথ্য সংগ্রহ করে নিয়ন্ত্রণ কক্ষে পাঠাচ্ছে। এর ফলে তারা জানতে পারছে কখন ইসরায়েলি সেনারা ঘাঁটি থেকে বের হচ্ছে, আবার কখন ঘাঁটিতে ঢুকছে। ইসরায়েলি সেনাদের সামরিক যানগুলো যাতায়াত সম্পর্কেও সঠিক তথ্য সংগ্রহ করতে পেরেছে তারা। এই সব তথ্যের ভিত্তিতেই তারা সফল হামলা চালিয়েছে এবং এখনো হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের কাছে স্থায়ী যুদ্ধবিরতির লিখিত গ্যারান্টি চায় হামাস। বুধবার যুদ্ধবিরতি বিষয়ক মধ্যস্থতাকারী 2টি সূত্রে এই তথ্য জানিয়েছে। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, মঙ্গলবার চলমান গাজা যুদ্ধ অবসানের জন্য পর্যায়ক্রমে যুদ্ধবিরতির পরিকল্পনা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। দলটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে তা মেনে অগ্রসর হলে ইসরায়েল যে স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে লিখিত গ্যারান্টি দিতে হবে। এছাড়া সন্ধির ফলে গাজা উপত্যকা থেকে যে ইসরায়েল তার সামরিক বাহিনী প্রত্যাহার করে নেবে সে বিষয়েও লিখিত দিতে হবে। মিশরীয় সূত্র এবং তৃতীয় আরেকটি সূত্র জানিয়েছে যে হামাস আশঙ্কা করছে যে বর্তমান প্রস্তাবটি পরিকল্পনার প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্যায় পর্যন্ত গড়াবে কিনা ওই বিষয়ে সুস্পষ্ট গ্যারান্টি প্রদান করে না। অথচ দ্বিতীয় পর্যায়ে রয়েছে 6 সপ্তাহের যুদ্ধবিরতি এবং কিছু বন্দি বিনিময়। এছাড়া এর মধ্য দিয়েই পৌঁছা যাবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহার পর্যন্ত। সেই জন্য হামাস লিখিত গ্যারান্টি চায়। পরিকল্পনাটি মে মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাব করেছিলেন। ইউক্রেনের বিতর্কিত আজব ব্যাটালিয়নের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার।
ইউক্রেনের আজব ব্যাটালিয়নের কাছে অস্ত্র পাঠানোতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। আজব ব্যাটালিয়ন ইউক্রেনের বিতর্কিত একটি সেনা ইউনিট। 2022 সালে রুশ হামলা থেকে ইউক্রেনের দক্ষিণের অংশের শহর মারিউপোল রক্ষায় এই সামরিক ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে বলেছে, আজব ব্রিগেড নিয়ে তারা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছে। তাদের মানবাধিকার লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওয়াশিংটন আরও বলেছে, রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনের বর্তমান আজব ইউনিট 2014 সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবক মিলিশিয়া গ্রুপ থেকে আলাদা। স্বেচ্ছাসেবক মিলিশিয়ারা কঠোর ডানপন্থী বৃত্ত থেকে সদস্য সংগ্রহ করত। তাদের কিছু কৌশল নিয়েও সমালোচনা ছিল। যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর উপর মার্কিন অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, ইউক্রেনের এই ব্যাটালিয়ন নব্য নাৎসিবাদের আদর্শ ধারণ করে। বিচারের মুখে ছেলে, নির্বাচনের আগে কি চাপে পড়লেন বাইডেন? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মামলা আর আইনি ঝামেলা তাড়িয়ে বেড়াচ্ছে প্রধান দুই প্রার্থীকে। ফৌজদারি মামলায় ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পর এবার বিচারের মুখোমুখি জো বাইডেনের ছেলে। হান্টার বাইডেন দোষী সাব্যস্ত হয় নভেম্বরের নির্বাচনে এর প্রভাব কেমন হবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। আর কয়েক মাস পরে যুক্তরাষ্ট্রের নির্বাচন, এর মধ্যে শুরু হয়েছে নানা নাটকীয়তা। গেল মাসে ফৌজদারি মামলার অপরাধে প্রথম কোন সাবেক প্রেসিডেন্ট হিসাবে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এবার আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার। একে তো গাজায় চলে ন্যাক্কারজনক হামলা শুরু থেকে নগ্ন সমর্থন দেওয়ায় খোদ নিজ দেশে তোপের মুখে পড়েন বাইডেন। এখন আবার নতুন করে ছেলের এই মামলা বেশ তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। প্রশ্ন উঠেছে, নভেম্বরের নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে বাইডেনের ছেলের এই কীর্তি। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। এতে বলা হয়, নির্বাচনে ভোটারদের প্রার্থী বাছাইয়ে তেমন প্রভাব ফেলবে না হান্টার বাইডেনের ইস্যুটি। যদিও আগ্নেয়াস্ত্র কেনাবেচার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় দোষী সাব্যস্ত হওয়ায় বাবা হিসেবে বেশ ধকল কাটাতে হচ্ছে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীর। তবে ব্যালটে বাইডেনের নাম থাকবে, তার ছেলে হান্টারের নয়। ছেলের অপরাধের সঙ্গে প্রেসিডেন্টের কোনো যোগসূত্রের প্রমাণ নেই। এমনকি জনগণের উপর চালানো জরিপে দেখা গেছে, হান্টার বাইডেনের এই মামলা নিয়ে তাদের তেমন কোনো আগ্রহ বা উদ্বেগ নেই। তবে বিরোধী পক্ষ এই ইস্যুকে কাজে লাগিয়ে বাইডেনকে ঘায়েল করার চেষ্টা করবে বলে মনে করছেন অনেকে।